টিপস নলেজ চ্যানেলে আমি সুজন গোস্বামী। আজকে আমার উদ্দেশ্য হলো টেন্স সম্পর্কে জানব। কারণ প্রত্যেক ছাত্রছাত্রী ইংরেজিতে খুব বেশি জানার ইচ্ছা থাকলেও টেন্স না জানার কারণে ঠিকঠাক টেন্স কী জিনিস টেন্স পুরোপুরি না জানার কারণে ইংরেজিতে একটা ভয় ভয় ভাব সৃষ্টি হয় প্রত্যেক ছাত্রছাত্রীর মনে। তো আমি চেষ্টা করব কিভাবে ইংরেজি শিখতে হয় বা ইংরেজিটাকে জলের মতো করা যায়। জলের মতো করার জন্য আমাদেরকে অবশ্যই টেন্স সম্পর্কে ক্লিয়ার আনতে হবে। তাহলে টেন্সের আগে কিন্তু আমাদের বেশ কয়েকটা জিনিস জানা উচিত। যেমন ধরে নাও যে কি বলেছে, আজকে আমাদের বেসিক টপিক হচ্ছে টেন্স, TEN। কাল, টেন্স বা কাল। আচ্ছা, টেন্স বা কাল সম্পর্কে জানার আগেও বেশ কয়েকটা জিনিস আমাদের অবশ্যই জানতে হবে যে ইংরেজি শিখতে গেলে তো শুধুমাত্র টেন্স সম্পর্কে জানতে গেলে টেন্স সম্পর্কে তো জানতেই হবে। টেন্স ছাড়া তো ইংরেজি শেখা যাবে না। তবে টেন্সের আগেও কিন্তু বেশ কয়েকটা জিনিস জানা উচিত। যেমন ধরে নাও যে টেন্স জানার আগে আমাকে জানতে হবে পার্টস, PART, পার্টস অফ স্পিচ, SPEECH, পার্টস অফ স্পিচ। এটাও জানতে হবে। পার্টস অফ স্পিচে যে প্রত্যেকটা যে অংশ আছে, প্রত্যেকটা অংশ 8টা ভাগে ভাগ করেছে। কোটা ভাগে? 8টি ভাগে ভাগ করেছে। পার্টস অফ স্পিচে 8টি অংশ রয়েছে। তাহলে তার আগেও কিন্তু জানতে হবে, কি জানতে হবে যে আমরা জানি যে লেটার সাধারণত লেটার সাধারণত হচ্ছে 26টা। এটার মধ্যে কি আছে? এ থেকে ABCDEF এরকম করে Z অবধি। ব্যাস, এর মধ্যে আমরা জানি যে 5টা ভাওয়েল আর বাকি সবটা কনসোনেন্ট। তবে দুটো সেমি ভাওয়েলও আছে, সেমি ভাওয়েল। আচ্ছা, মনে রাখতে হবে কয়েকটা লেটার, কি বললাম? কয়েকটা লেটার ওয়ার্ডস, WORDS, ওয়ার্ডস শব্দ। এটা ভালো করে ক্লিয়ার হতে হবে। শব্দ কি জিনিস? কয়েকটা লেটার পাশাপাশি বসে, কয়েকটা লেটার কি বললাম? এই যে ABCDEF যতগুলো জিনিস আছে A to Z, এর মধ্যে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট মিলে পাশাপাশি বলতে বোঝাচ্ছে ABCD, এগুলো বসে হবে না। যেমন ধরে নাও রাম, RAM, রাম একটা কি কনসোনেন্ট, আর এটা কি হচ্ছে একটা ভাওয়েল। এটা কি হচ্ছে? কনসোনেন্ট। এটা হচ্ছে একটা কনসোনেন্ট, এটা একটা হচ্ছে ভাওয়েল। কনসোনেন্ট আর ভাওয়েলের মধ্যে একটা সম্পর্ক আছে, কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল। ভাওয়েল ছাড়া কিন্তু কনসোনেন্ট একাই একটা শব্দ তৈরি করতে পারে না, নেভার। কনসোনেন্ট ভাওয়েল ছাড়া কোনোদিন কোনো একটা শব্দ গঠন করতে পারে না। তাহলে কি করতে হবে? কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল পরস্পরের মধ্যে সম্পর্ক বজায় রেখে যখন একটা পুরোপুরি সম্পর্ক গড়ে ওঠে, একটা যখন মনের ভাব প্রকাশ পায়। যেমন ধরুন আমি কি বললাম এখনই, রাম, RAM, রাম। আমি কি করলাম? দেখো রাম, আর এখানে কি আছে? কনসোনেন্টের পরে ভাওয়েলও জয়েন্ট আছে। যদি ভাওয়েলটা আমি এখানে করে দিতাম, শুধু ভাওয়েল বাদ দিয়ে কনসোনেন্ট দিয়ে কোনোদিন কোনো শব্দ তৈরি করা যায় না। এই যে একটা তুমি ধরে নাও RCM, এটা কোনো শব্দ তৈরি হলো না, তাহলে কি হবে? ভাওয়েল আর কনসোনেন্ট কয়েকটা ভাওয়েল হোক বা কয়েকটা কনসোনেন্ট দুটো হোক বা তিনটা হোক, যে কোনো কয়েকটা ভাওয়েল অ্যান্ড কয়েকটা কনসোনেন্ট অ্যান্ড কয়েকটা ভাওয়েল মিলে যখন সম্পূর্ণরূপে একটা মানুষের মনের ভাব প্রকাশ পায়, তখন সেটা একটা শব্দতে পরিণত হয়। তাহলে কি করতে হবে?
সো ওয়ার্ডস বা শব্দ কি জিনিস, ঠিক তেমনি বাংলাতেও শব্দ হচ্ছে যে কয়েকটা বর্ণ পাশাপাশি বসে একটা বসে যখন মনের ভাব প্রকাশ পায়, সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পায়, তখন সেটা বর্ণ বলবো, বর্ণ বলছি শব্দ বলবো। শব্দ বলবো। এবার চলে আসো কি বললাম, সেন্টেন্স। এবার চলে আসো একটা সেন্টেন্স। সেন্টেন্স SENTENCE, সেন্টেন্স। সেন্টেন্স কিভাবে বুঝবো? সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে বাক্য। সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে বাক্য। বাক্য সম্পর্কে আমাকে ক্লিয়ার হতে হবে। বাক্য সম্পর্কে যদি ক্লিয়ার হতে গেলে কি করতে হবে, ওই যে পার্টস অফ স্পিচ যে 8টা যে ভাগ আছে তার সম্পর্কে জানতেই হবে। তাহলে সেন্টেন্স গঠন করতে কি কি লাগে? সেন্টেন্স কিভাবে গঠন হয়? সেন্টেন্স গঠন করার জন্য আমাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাস এই তিনটে জিনিস আমাকে কিন্তু ক্লিয়ার থাকতেই হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তার পূর্ব কি বললাম, পার্টস অফ স্পিচের যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো যে আছে 8টা ভাগ, তার সম্পর্কে কিন্তু জানতে হবে। তাহলে কি করতে হবে, বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স গঠন করার নিয়ম আছে। কি নিয়ম আছে দেখেন, আমি কাজ করি, অথবা আমি ভাত খাই। বাংলা এটা বললাম 1 নম্বর। 2 নম্বর, আমি কাজ করি, আমি ভাত খাই। আমি কাজ করি, আমি ভাত খাই। একটা সেন্টেন্স গঠন কিভাবে করব, সাবজেক্ট ভার্ব আর অবজেক্টের কাজ কি, বাংলাতে কি বলছে এটাকে, সাবজেক্টে উদ্দেশ্য, বিধেয় এবং ক্রিয়া। উদ্দেশ্য, বিধেয় এবং ক্রিয়া আমাকে চিনতে হবে। বাংলাতে উদ্দেশ্য কোথায় বসে এবং ইংরেজিতে উদ্দেশ্য কোথায় বসে, ক্রিয়া কোথায় বসে, বিধেয় কোথায় বসে, তিনটা একটা নির্দিষ্ট মানে এরিয়া আছে, জায়গা আছে। সব জায়গায় কিন্তু সব সময় জিনিস বসে না। বাংলাতে আছে, ইংরেজি যদি করি, বাংলাতে কি আছে, সাবজেক্ট, বাংলাতে সাবজেক্ট কিন্তু প্রথমে বসে, দ্বিতীয়তে কি বসে, অবজেক্ট বসে, তৃতীয় কি বসে, ভার্ব বসে। এটা কি আছে, সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব। বাট ইংরেজি করার সময় কি করতে হয়, ইংরেজিতে করার সময় কি করতে হয়, এটা চলে আসলো, এটা যদি ট্রান্সলেট করা যায় তো কি হবে, আই, ইংলিশের ক্ষেত্রে আই ইট রাইস, আই ইট রাইস। তাহলে এটা কি হয়ে গেল, সাবজেক্ট, সাবজেক্টেরই ঘরে থাকলো। কিন্তু দেখো বাংলাতে কি হয়েছিল, অবজেক্ট মাঝখানে, কিন্তু ইংলিশে কি হচ্ছে, অবজেক্ট কি হলো, ট্রান্সফার হয়ে থার্ডে চলে গেল। তাহলে ইংলিশের ক্ষেত্রে থার্ড অবজেক্টটা কিন্তু ভার্বের পরে বসে, তাহলে ইংলিশে কি হচ্ছে, ভার্ব প্রথমে বসবে, ভার্ব প্রথমে বসবে, অবজেক্টের আগেই বসে যায়। এখানে ভার্ব বলে এটা, আর এটা অবজেক্ট হলো। ব্যাস চিনতে হবে কি হলো, সেন্টেন্স কিভাবে গঠন হলো ইংলিশে। সেন্টেন্স গঠন করার নিয়ম হচ্ছে যে বাংলার ক্ষেত্রে সেন্টেন্স গঠন করার নিয়ম হচ্ছে যে সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে বাংলার ক্ষেত্রে সাবজেক্ট প্রথমে বসবে, অবজেক্ট সেকেন্ডে বসবে, মানে সাবজেক্টের পরে অবজেক্ট বসবে এবং লাস্টে ভার্ব বসবে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে কি হবে, একদম অপোজিট, মানে বিপরীত, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ব্যাস এইটুকু মনে রাখতে হবে।
বাংলা থেকে ইংলিশ মানে ইংলিশ টু বেঙ্গলি বা বাংলা থেকে ইংরেজি, যেটা করতে পারো। বাংলা থেকে কিন্তু দেখো একটা জিনিস কম্পালসারি থাকছেই। কি কম্পালসারি থাকছে? যে সাবজেক্ট কিন্তু সাবজেক্টেরই ঘরে থাকে, সাবজেক্টেরই ঘরে থাকে। ইংলিশও সাবজেক্ট প্রথমে, আর বাংলাতেও সেম একই জায়গায়। কিন্তু তফাৎটা কি হচ্ছে? তফাৎটা হচ্ছে এটাই যে এই দুটো জায়গা ট্রান্সফার হচ্ছে। কি ট্রান্সফার হচ্ছে? যে অবজেক্টটা কখনো সাবজেক্ট করে, সরি ভার্বের করে, আর কখনো কখনো বলতে কি বাংলার ক্ষেত্রে ভার্ব প্রথমে, সরি বাংলার ইংলিশের ক্ষেত্রে ভার্ব প্রথমে বসবে, ইংলিশের ক্ষেত্রে ভার্ব প্রথমে বসবে, আর বাংলার ক্ষেত্রে ভার্ব অবজেক্টের পরে বসে, অবজেক্টের পরে বসে। এটা কিন্তু জানতে হবে শব্দ গঠন কিভাবে হলো আর সেন্টেন্স কিভাবে গঠন করলো। এই জিনিস না জানলে টেন্স সম্পর্কে মোটামুটি অভিজ্ঞতা কোনো প্রকার মানে সম্ভব না। এবার চলে আসি টেন্স সম্পর্কে। যেহেতু আমার বেসিক নলেজ, আজকে বেসিক উদ্দেশ্য হলো আমার টপিকটা হলো টেন্স সম্পর্কে আমি ক্লিয়ার করবোই। আজ থেকে আমি প্রত্যেকটা ভাব, আজ থেকে আমি টেন্সের প্রত্যেকটা পার্টস আমি বুঝাবার চেষ্টা করব। বিভক্তি, আচ্ছা টেন্স কাকে বলে? বিভক্তিযুক্ত শব্দই বা পদকে আমরা কাল বা টেন্স বলবো। টেন্স সাধারণত তিন প্রকার। টেন্স সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে পাস্ট টেন্স, পিএসটি পাস্ট, তারপর হচ্ছে প্রেজেন্ট, আর তারপর হচ্ছে ফিউচার। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কাল তিন প্রকার। বাংলাতে লিখতে, বাংলাতে এটা হচ্ছে অতীতকাল, অতীতকাল, বর্তমানকাল, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল, বর্তমানকাল, সরি এটা হচ্ছে অতীতকাল, এটা বর্তমানকাল, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। টেন্স তিন প্রকার: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আচ্ছা, এবার আমরা চিনব কি করে যে এটা অতীতকাল? একটা সেন্টেন্স গঠন করার সময় আমাদেরকে তো জানতেই হবে কোনটা বর্তমানকাল, কোনটা অতীতকাল এবং কোনটা ভবিষ্যৎকাল। আমরা অতীতকাল নিয়ে একটু আলোচনা করব। অতীতকাল, অতীতকাল জানার চেষ্টা করব। কি রাখলাম? যদি কোনো বাক্যের শেষে লো, লে এবং লা উচ্চারণ হয়, যদি কোনো বাক্যের শেষে লো, লে এবং লা উচ্চারণ হয়, যেমন ধরে নাও, একটা এক্সাম্পল দিচ্ছি, আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। বললাম আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। দেখো আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, খেয়েছিলাম, লা উচ্চারণ হচ্ছে এখানে, দেখো এখানে হচ্ছে লা, আকারে লা উচ্চারণ হচ্ছে। দেখো এখানে লোয়া আকার লেখা আছে বলে এটা না, উচ্চারণটা হচ্ছে আমাকে লা, উচ্চারণটা কি হচ্ছে এখানে? লা। আমি ভাত খেয়েছিলাম, লা উচ্চারণ হচ্ছে। সেকেন্ডে কি আছে? আরেকটা উদাহরণ দিচ্ছি, আমি তুমি এখানে এসেছিলে। দেখো তুমি এখানে এসেছিলে, এখানে কি উচ্চারণ আছে? লে উচ্চারণ হচ্ছে, লে, এখানে লে। তারপরে সে
আসলো। সে খাবার খেলো, সে খাবার খেলো। এখানে দেখো ল উচ্চারণ হচ্ছে। আমি ভাত খেয়েছিলাম, ল উচ্চারণ হচ্ছে। তুমি এখানে এসেছিলে, লে উচ্চারণ হচ্ছে। সে খাবার খেলো। তাহলে এটা কি হলো বুঝতে পারছি। মানে যদি কোনো বাক্যের শেষে লো লে লা যদি উচ্চারণ হয় তাহলে আমরা নিঃসন্দেহে সেটা বুঝে নিব যে এটা পাস্ট টেন্স আছে। ব্যাস এইটুকু মনে রাখতে হবে, লো লে লা এই তিনটা শব্দ উচ্চারণ করলে মানে মনে রাখলে বুঝে যাবে যে এটা পাস্ট টেন্স আছে। এবার চলে যাব, আচ্ছা প্রেজেন্ট টেন্স না বুঝে ভবিষ্যৎকালটা দেখবো, ফিউচার টেন্স। ভবিষ্যৎকালটা দেখো। দেখো কি লেখা আছে ভবিষ্যৎকালে, যদি কোনো বাক্যের শেষে বো বে বা উচ্চারণ হলে, মানে যদি কোনো বাক্যের শেষে যদি বো বে বা উচ্চারণ হলে, আচ্ছা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি ডাইরেক্ট। উদাহরণে আমি খাবো, তুমি আসবে, তুমি কি যাবা। দেখো কি উচ্চারণ হচ্ছে, আমি খাবো, এখানে কি উচ্চারণ হচ্ছে, ব উচ্চারণ হচ্ছে। তুমি আসবে, এখানে কি উচ্চারণ হচ্ছে, বে উচ্চারণ হচ্ছে। তুমি কি যাবা, এখানে বা উচ্চারণ হচ্ছে। তাহলে যদি কোনো বাক্যের শেষে বো বে বা উচ্চারণ হলে তখন আমরা বুঝতে পারবো যে এটা ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল আছে। এবার দেখে নিব বর্তমান কাল। এবার দেখব বর্তমান কাল। বর্তমান কাল, আচ্ছা বর্তমানকালের নিয়মটা কি, বর্তমানকালের নিয়মটা হচ্ছে যে যদি কোনো বাক্যের শেষে, মানে দেখো অতীতকাল আমরা চিনতে পেরে গেলাম, ভবিষ্যৎকাল চিনতে পারলাম, যদি কোনো বাক্যের শেষে লোলেলা এবং ভবিষ্যৎকালের ক্ষেত্রে কি বলেছিলাম, বো বে বা যদি উচ্চারণ না হয়, মানে এর ক্ষেত্রে হচ্ছে বো বে এবং বা, আর এটার ক্ষেত্রে হচ্ছে লো লে এবং লা। এই দুটো যদি উচ্চারণ না হয়, মানে কোনো বাক্য দেখছি পড়ে যে দেখছি বে বা উচ্চারণ হচ্ছে না এবং লোলেলাও উচ্চারণ হচ্ছে না, তাহলে সেটা আমরা বুঝতে পারবো এটা কি আছে, ভবিষ্যৎ, এটা ভবিষ্যৎকাল, এটা অতীতকাল। দেখে নাও যেমন একটা বলছি কোশ্চেন, যে বললো যে আমরা কাজ করি, আমরা কাজ করি, তুমি বাড়ি যাও, রাম বিদ্যালয় যায়। দেখো কি বলেছে, রাম কাজ করে, তুমি বাড়ি যাও, রাম বিদ্যালয় যায়। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে বো বে বা উচ্চারণ হচ্ছে না। দেখে নাও কোথাও কি বো বে বা উচ্চারণ হচ্ছে, কবি কি বলছে, আমরা কাজ করি, আমরা কাজ করি, আমরা কাজ করি, তুমি বাড়ি যাও, রাম বিদ্যালয় যায়। তাহলে বো বে বা এবং লোলেলা একটা উচ্চারণ হচ্ছে না, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে গেল বর্তমান কাল, এটা কি হলো বর্তমান কাল। বুঝতে পারলাম, আশা করছি তোমরা বুঝতে পারছো যে টেন্স তিন প্রকার,
এবার মানে কিভাবে মানে কোনটা কোন ধরনের টেন্স আশা করছি বুঝতে পেরে গেছো। এবার এবার প্রত্যেকটা টেন্সের 4 ভাগে ভাগ করেছে। কি করেছে? 4 ভাগে ভাগ করেছে। প্রত্যেকটা টেন্সকে ভাগ করেছে। সিম্পল পাস্ট টেন্স, কন্টিনিউয়াস পাস্ট টেন্স, পারফেক্ট পাস্ট টেন্স এবং অবশেষে লাস্টে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ভালো করে বোঝার চেষ্টা করো। পাস্ট টেন্সের ক্ষেত্রে বললাম প্রত্যেকটা টেন্সকে কি করেছে? 4 ভাগে ভাগ করেছে। প্রত্যেকটা টেন্সকে একেও 4 ভাগে, এটাকেও 4 ভাগে, মানে 3টা টেন্সকে 4 ভাগে ভাগ করেছে। প্রথমেটা কি হয়েছে? সিম্পল পাস্ট টেন্স, তারপরটা কি হচ্ছে? কন্টিনিউয়াস পাস্ট টেন্স, তারপরে থার্ড নাম্বার হচ্ছে পারফেক্ট পাস্ট টেন্স এবং চতুর্থ নাম্বার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট টেন্স। সেম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল, এটাও ধরে নিতে পারো। কি হয়ে যাবে? প্রথম হলো সিম্পল, নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস, থার্ড নাম্বার হচ্ছে পারফেক্ট এন্ড চতুর্থ নাম্বার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস এন্ড সেম টু সেম ফিউচার টেন্সের ক্ষেত্রেও সিম্পল ফিউচার টেন্স, কন্টিনিউয়াস ফিউচার টেন্স, পারফেক্ট ফিউচার টেন্স এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার টেন্স। অর্থাৎ টেন্সকে কি করলাম? টেন্সকে 3 ভাগে ভাগ করলাম। টেন্স 3 প্রকার, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করলাম। সিম্পল পাস্ট টেন্স, কন্টিনিউয়াস পাস্ট টেন্স, পারফেক্ট পাস্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট টেন্স। সেম টু সেম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স, পারফেক্ট প্রেজেন্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স। সেম টু সেম ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হবে? সিম্পল ফিউচার টেন্স, কন্টিনিউয়াস ফিউচার টেন্স, পারফেক্ট ফিউচার টেন্স এন্ড চতুর্থ নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার টেন্স। বাস এটুকুই। এবার এরপর দিন বাকি অংশ আমি কি করব? আমি প্রত্যেক দিন নেক্সট ভিডিওতে আমি এরপরের দিন আমি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স কিভাবে গঠন করা হয়, মানে কি কোথায় সাবজেক্ট, কোথায় ভার্ব, কোথায় টু ভার্ব, এগুলো জিনিস বসে আমি এগুলো শেখাবার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি এই ভিডিওটা দেখতে ভালো লাগে শেষ পর্যন্ত দেখো, দেখার পর অবশ্যই ভালো লাগবে, অবশ্যই এগুলো জিনিস কাজে লাগবে। টেন্স ছাড়া কিন্তু ইংরেজি সম্ভব না। যদি ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করিও এন্ড মানে নিজের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটা পারলে শেয়ার করিও। থ্যাংক ইউ।